বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাদের আজকে প্রথম পত্র জ্যামিতি বোঝানোর চেষ্টা করতেছি, বুঝছো? তো আসলে হচ্ছে কি, একটা বইয়ে ওখানে বীজগণিত, জ্যামিতি, ত্রিগোণমিতি এবং ক্যালকুলাস এগুলো মিলিয়ে তোমাদের ফার্স্ট পার্টটা তৈরি। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে কি যে পার্ট বাই পার্ট সবই বক্তব্য দিব। তো আমি আজকে তোমাদের জ্যামিতি অংশটা ধরার চেষ্টা করতে যাচ্ছিলাম। তো জ্যামিতি অংশটাতে মানে দুইটা পার্ট, বুঝছো? একটা পার্ট হচ্ছে কি যে স্থানাঙ্ক বা ইংলিশে কোঅর্ডিনেট বলা হবে। একটা অংশ হচ্ছে স্থানাঙ্ক অর্থাৎ বিন্দুর স্থানাঙ্ক, আর একটা অংশ হচ্ছে পিওর সরলরেখা, বুঝছো? অর্থাৎ সরলরেখার সমীকরণ। তো ওই পিওর স্থানাঙ্কটা আর পিওর সরলরেখাটা দুইটাকে মিলিয়ে লেখকেরা বইগুলাতে সরলরেখা চ্যাপ্টার বলেছে, বুঝছো? হ্যাঁ, অরিজিনালি এই সরলরেখা চ্যাপ্টারে যে চারটা পাঁচটা বা ছয়টা প্রশ্নমালা আছে, এই প্রশ্নমালাগুলোর ভিতর প্রথম চারটা অংশ হচ্ছে স্থানাঙ্ক, আর পরের তিনটা অংশ হচ্ছে সরলরেখা, বুঝছো? কিন্তু আমাকে বলতে হচ্ছে যে আমরা সরলরেখা আলোচনা করতেছি, কিন্তু অরিজিনালি সরলরেখার একটা পার্ট আমরা আলোচনা করতেছি, যাকে বলবো স্থানাঙ্ক, বুঝছো? এখন প্রশ্ন দেখো, জ্যামিতি বলবো না, জ্যামিতি। হ্যাঁ, এই জ্যামিতির আমরা একটা অংশ নিচ্ছি, কি আলোচনা আনবো? সরল রেখা। সরল রেখা এটাকে আমরা STRAIGST স্ট্রেট লাইন বলবো। হ্যাঁ, তো আমাদের শ্রদ্ধ লেখকগণ গোটা প্রশ্নমালাগুলোকে সরলরেখা বা স্ট্রেট লাইন চ্যাপ্টার বলেছেন, ঠিক আছে? কিন্তু আসলে এই সরলরেখার ভিতরে ঢুকছে প্রথম চারটা প্রশ্নমালা বা অংশতে বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে? ইংলিশে বলবে কোঅর্ডিনেট, COORDINAT, এটা হচ্ছে। আচ্ছা, জ্যামিতি তার মূল ভিত্তি আসবে সরলরেখা দ্যাট ইজ কল স্ট্রেট লাইন, আর তার প্রথম অংশটা হচ্ছে অরিজিনালি সরলরেখার ভিতরে বিন্দুর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে আমি এটুকু বললাম। এরপর কথা হচ্ছে কি যে বিন্দুর ব্যাপারে, হ্যাঁ, বিন্দুর ব্যাপারে কিছু একটু জানা উচিত। হ্যাঁ, ওইটুকু একটু বলার চেষ্টা করি। মূল টপিক কিন্তু আজকে বিন্দুর স্থানাঙ্ক বা বিন্দু সংক্রান্ত আমরা আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এটাকে স্টেট করার জন্য, দ্যাট ইজ সম্পূর্ণরূপে প্রস্ফুটিত করার জন্য আগে আমাকে বুঝাইতে হবে বিন্দুর ব্যাপারে কিছু রাফ কথা, বুঝছো? রাফ কথাগুলো বলে তারপর আমি ফ্রেশ করে তোমাদের ব্যাপারটা বলার চেষ্টা করবো। হ্যাঁ, আগে রাফ স্টেটমেন্ট বা বক্তব্যটা শোনার চেষ্টা করি। আচ্ছা, দেখো যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এ বি। তোমরা পড়ছো কি এই দুইটা বিন্দু যোগ করে কি পাইছো? এবি সরলরেখা, এবি সরল রেখা, বুঝছো? কি বলছো? এবি সরলরেখা বা এবি একটা রশ্মি, বুঝছো? জ্যামিতি তোমরা এগুলা ক্লাস 9-10 পড়েছো। আরেকটু কথা বলি, জ্যামিতি বলতে ক্লাস 10-এ যে জিনিসটা তোমরা শিখছো, যে সম্পাদ্য বা উপপাদ্য, এগুলো ছিল। এই সম্পাদ্য উপপাদ্য শব্দটা আমরা হায়ার ম্যাথে উচ্চ মাধ্যমিকে পাবো না, বুঝছো? এখানে হচ্ছে কি সবই অঙ্ক। এখানে আমাদের হবে কি যে আমরা সূত্র শিখবো, সূত্রের প্রমাণ শিখবো, এবং ওই সূত্র মোতাবেক
চিত্র অঙ্কন করে আমরা কি অঙ্কের সমাধান করবো, ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা পিওর সম্পাদ্য বা উপবাদ্য অঙ্কনের মতো এই কাজটুকু আমরা ল্যাঙ্গুয়েজ এখানে ল্যাঙ্গুয়েজ আমাদেরকে ওরা বলতে হবে না, বুঝছো। কোন কোন কার সমান হইলো, হ্যাঁ, কোন রেখা কার সমান হইলো, কোনটা কত গাইলাম, বুঝতে পারছো। এত কিছু কিন্তু আমাদেরকে এখানে করতে হবে না, অর্থাৎ সূত্র পড়বো, অঙ্ক করবো, ক্লিয়ার। আচ্ছা, এখন প্রশ্ন শুনো, এ আর বি বিন্দু দুটি, এই বিন্দু দুটি তোমরা এ বি সরলরেখা, এটুকুই তোমরা ক্লাস 10 পর্যন্ত শিখছো। এখন এই বিন্দু দুটাকে আমরা আরেক পর্যায়ের নাম শিখবো, বুঝছো। সেই আরেক পর্যায়ের ব্যাপারটা দেখো, যে আরেক পর্যায়ের বিন্দু ব্যাপার আমি বলতে চাচ্ছি, দ্যাট ইজ এ একটা বিন্দু, হ্যাঁ, বি একটা বিন্দু, হ্যাঁ, এই বিন্দুটার পাশে আমাদেরকে দুইটা দূরত্ব বই প্রকাশ করতে হবে, ঠিক আছে। একটা দূরত্ব মনে করো যে কারো 3, একটা 2, আর এখানে মনে করে এটা হচ্ছে মনে করো 5, এটা মনে করো 7। এই যে আমি ডান সাইডে বিন্দুটার মানে এ বর্ণমালার সঙ্গে 3 আর 2 যুক্ত করলাম, এখানে 5 আর 7 যুক্ত করলাম, এই 3 আর 2 এবং 5 আর 7 এই দুটাকে বলবো আমরা বিন্দুর স্থানাঙ্ক। কি বলবো? বিন্দুর স্থানাঙ্ক। এখন হঠাৎ করে আমরা 3 আর 2, 5 আর 7 দেখলাম, এই উদ্ভাবন কোথায়, কেন এটা হইলো, এটুকু আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন না এই জাতীয় পর্যায়ে শেখা উচিত। মনে করো একটা বিন্দু আমরা পি এক্স ওয়াই বলি, বুঝছো, হ্যাঁ। এই যে পি এক্স ওয়াই লিখলাম, এক্স আর ওয়াই এই দুইটা জিনিস হচ্ছে নির্দিষ্ট দূরত্ব। সেই দূরত্বগুলো হচ্ছে, একটা হচ্ছে এক্স অক্ষের দূরত্ব, একটা হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব। এইভাবে আমরা বিন্দু নির্বাচন করতে পারি। তো এখন আমরা ওই জায়গায় ঢুকবো, খালি একটু খেয়াল রাখার চেষ্টা করো। A32, তাহলে এটাকে বলবো স্থির বিন্দু, এটাকে বলবে না, বুঝছো। আর B57, ইট ইজ দ্য স্থির বিন্দু, এটা মুভ করবে না, ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, আর যখন পি এক্স ওয়াই বলবো, তখন বলবো এই বিন্দুটা নড়বে, এই বিন্দুটা নড়বে। যখন চলকের মাধ্যমে প্রকাশ করবো একটা বিন্দুর অবস্থানটাকে, হ্যাঁ, যাদেরকে আমরা স্থানাঙ্ক বলতে যাচ্ছি, এক্স এর মাধ্যমে যখন লিখবো, তখন তাকে বলবো চলমান বিন্দু বা আদর্শ বিন্দু বা চলমান বিন্দু বা সঞ্চারমান বিন্দু, ঠিক আছে। আরেকটু বলি, এই পি এক্স ওয়াই যখন আমি লিখবো, তখন এটাকে বলবো আদর্শ বিন্দু বা চলমান বিন্দু বা সঞ্চারমান বিন্দু, ক্লিয়ার। আচ্ছা, এক্স এর মান চেঞ্জ হবে, বিন্দু নড়তে থাকবে, কোটি কোটি বিন্দু উৎপত্তিত হবে। ওই কোটি কোটি বিন্দুর চলমান দিকটা যদি দিক পরিবর্তন না করে, তখন সেই রেখাটা হবে সরলরেখা। আর যদি ওই বিন্দুগুলা বিভিন্ন বিধিমতার দিক মানে আঁকা বাঁকা হয়ে আসে, তখন তাকে বলবো আমরা বক্ররেখা, বুঝছো। অর্থাৎ পি এক্স চলমান বিন্দু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে চলতে থাকবে, চলার প্রেক্ষিতে যে আমরা রেখাটা সৃষ্টি করব তাকে বলবো আমরা সঞ্চারমান রেখা, বা সঞ্চার পথ। আর বলবো তখন যে সঞ্চার পথটা দিয়ে দিক পরিবর্তন না করে, তখন তাকে বলবো আমরা সরলরেখা। আর যে সঞ্চার পথটা দিক পরিবর্তন করে, তখন তাকে বলবো আমরা বক্ররেখা। যাই হোক, এটা আমি অনেক ভিতরে চলে গেলাম, কিন্তু আমরা মূল টপিকসে এখন ফিরে আসবো। চলো কি করি, এই বিন্দুগুলা বহিঃপ্রকাশের জন্য আমরা এখন চিত্র আকারে ফেজ আকারে বোঝার চেষ্টা করবো। চলো, আমরা জানি যে ওয়াই অক্ষ একটা দিব, এক্স এক্স ড্যাশ, এক্স অক্ষরেখার বলা হবে ওয়াই ওয়াই ড্যাশ, হ্যাঁ, এটাকে বলা হবে মূল বিন্দু, বুঝছো। তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমি একটু এরো দিয়ে দেখাইলাম। এই শুনো, একটা অনুভূমিক রেখা, একটা লম্বিক রেখা পরস্পর একটা বিন্দুতে ছেদ করার পর এখানে 4টা সমকোণ সৃষ্টি হয়, যেমন কোয়াড্রেন্ট সৃষ্টি হয়, চতুষ্কোণ বা কোয়াড্রেন্ট আমি যেটা বুঝেছি তোমাদের। যাই হোক, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট বলা হয়েছে, বুঝছো, হ্যাঁ। আর অনেকে যদি এটা তোমাদের আননোন অবস্থা থাকে, সে তাহলে কোয়াড্রেন্ট সংক্রান্ত ব্যাপারে আমি আরো তোমাদেরকে লেকচার দেবো, ঠিক আছে। আচ্ছা, আজকে যেহেতু আমরা জেনে চলে গেছি যে এদেরকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুষ্কোণ বা কোয়াড্রেন্ট বলবো, ওকে। আর এই অনুভূমিক রেখা এবং লম্বিক রেখা দুটাকে বলবো অক্ষরেখা,
দিস ইজ কল্ড জাতীয় অক্ষরেখা, বুঝছো? যখন আমার কনিক সেকশনে যাব তখন কিন্তু অক্ষরেখা কনিকের ব্যক্তিগত অক্ষরেখা থাকবে। কনিকের সেকেন্ড পার্টে যখন যাব তখন আমি কিন্তু ওই রেখাটা তোমাদের দিব। কিন্তু আমরা এই বিশ্বে যতটুকু চলি সবখানে জাতীয় অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষরেখা একটা, ওয়াই অক্ষরেখা একটা, বুঝছো? এরা পরস্পর একটা বিন্দুতে ছেদ করলো, এই ছেদ বিন্দুকে বলা হবে মূল বিন্দু, বুঝছো? ন্যাচারালি মূল বিন্দুকে ও দ্বারা প্রকাশ করা হয়, তার স্থানাঙ্ক হবে 0,0। কেন 0,0 হয় তার ব্যাখ্যা নিয়ে আমি নামতেছি এখন, শুনো। এখন প্রশ্ন দেখো, মানে এক্স অক্ষের অনুভূমি রেখাটাকে বলবো, এটা বলিনি, অনুভূমি রেখাটাকে বলা হবে এক্স অক্ষরেখা। এখানে টান দিয়ে বলতে হবে অক্ষরেখা, লেখার নিয়মটা শেখার চেষ্টা করিও। এটাকে বলবো এক্স অক্ষরেখা, এটাকে বলবো ওয়াই অক্ষরেখা, রেখা, অর্থাৎ এগুলো হচ্ছে জাতীয় অক্ষরেখা। এটাকে বলা হবে জাতীয় অক্ষরেখা, কিন্তু লেখার সময় লিখবে স্মল এক্স অক্ষরেখা, হাইফেনটা দিয়ে লিখবে, আর স্মল ওয়াই অক্ষরেখা। আর এগুলোতে ক্যাপিটাল বর্ণমালা ইউজ করবে। অনেকে তোমরা দেখি ভুল করে বাচ্চাগুলা যে এগুলোতে স্মল এক্স স্মল ওয়াই দিয়ে, কিন্তু আসলে লেখার নিয়ম না। আরেকটা যদি খেয়াল রাখিও, ফিজিক্সে এরকম কত অক্ষরেখার চিত্র আছে, সেখানে কিন্তু ওনারা ক্যাপিটাল এক্স অক্ষরেখা এবং ক্যাপিটাল ওয়াই অক্ষরেখা লিখছেন, বুঝছো? তো ওনাদের ডিপার্টমেন্টে ওইভাবে লেখার পদ্ধতি করে ফেলছেন, যেহেতু ওতে ফিজিক্সে তুমি ওইভাবে লিখবে, কিন্তু ম্যাথমেটিক্সে স্মল এক্স এবং স্মল ওয়াই দ্বারা প্রকাশ করতে হবে। আর এটাকে বলবো এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষরেখা, আর ওয়াই ও ওয়াই ড্যাশকে আমরা ওয়াই অক্ষরেখা বলবো। ক্লিয়ার? আচ্ছা, এখন শুনো, আমরা এখানে কতগুলো রাফ বিন্দু নির্বাচন করবো, ব্যাপারটা সুন্দর করে দেখার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা এক্স অক্ষের দূরত্ব, ইট ইজ দ্য দূরত্ব। এক্স অক্ষের দূরত্ব যদি পজিটিভ হয় তাহলে আমরা ডানে যাবো, যদি এক্স অক্ষের দূরত্ব নেগেটিভ হয় তাহলে বামে দৌড়াবো, ঠিক আছে? আর ওয়াই অক্ষের দূরত্ব পজিটিভ হলে এক্স অক্ষের দূরত্ব দৌড়ানোর পরে ওইখান থেকে পজিটিভ হলে আমরা উপরে উঠবো, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা নিচে নামবো। সাপোজ কতগুলো বিন্দু লিখি, তাহলে বুঝতে পারবো ভালো মতো। যেমন কিছু বিন্দু লিখতেছি আমরা P3 2, হ্যাঁ, তারপর Q3 -2, তারপরে PQR -3 -2, তারপরে S -3 +2। দেখো, এগুলা নির্বাচন করি, তারপর বিন্দুর স্থানাঙ্ক কাকে বলে তার ব্যাপারেও ব্যাখ্যাটা দিচ্ছি। শুনো, আমরা প্রথম বিন্দু P32, তাহলে আমরা এক্স অক্ষের দূরত্ব 1 2 3 ফিট যাব, এবং +2 ওয়াই অক্ষের দূরত্ব উপরে 2 ফিট উঠবো। 1 2, this point is the P32, but this is the আদর্শ point is the PXY, PXY। খেয়াল করো তোমরা যে এক্স অক্ষের দূরত্বকে জাতীয় পর্যায়ে আমরা স্মল এক্স দ্বারা প্রকাশ করব, ওয়াই অক্ষের দূরত্বকে জাতীয় পর্যায়ে আমরা স্মল ওয়াই দ্বারা প্রকাশ করব। যেখানে এই বিন্দুর ক্ষেত্রে হিয়ার স্মল এক্স ডিস্টেন্স ইজ দ্য 3 and স্মল ওয়াই ডিস্টেন্স ইজ দ্য 2। হ্যাঁ, বোথ মিলে আমরা বিন্দু লিখলাম 3 2, লিখতে হবে 3,2, বুঝছো? আর যদি আমরা জাতীয় পর্যায়ে বিন্দু লিখতে যাই বা আদর্শ বিন্দু লিখতে চাই, তখন আমরা বলবো PXY, PXY। দেখা ব্যাপারটা বোঝার চেষ্টা করিও। দুইটা বিন্দুকে আমি একসঙ্গে লিখছি, কিন্তু একটা আদর্শ বা চলমান বিন্দু লিখছি, একটা স্থির বিন্দু বলছি। কেন স্থির বিন্দু বলবে? আমি 3 ফিট যাবো, 2 ফিট লিখবো, তাহলে আর তো লড়তে পারবো না, উনি ওখানে স্টপ হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, পরিষ্কার বোঝা না যে ডানে আমি 3 ফিট গেলাম, উপরে আমি 2 ফিট উঠলাম, তাহলে 3 আর 2 লিখবো, and this point is the fixed point। বুঝতে পারছো? এখন শুনো, এক্স অক্ষের দূরত্ব ওয়াই অক্ষের দূরত্ব বিবেচনা করে একটা বিন্দুর নাম এতদিন আমরা শুধু পি লিখছিলাম, কিন্তু তার পিছনে এই যে দূরত্ব দুইটা ব্র্যাকেটে প্রকাশ করলাম, এই দুইজনকে একসঙ্গে বলবো আমরা স্থানাঙ্ক। কি ব্যাপারটা বুঝতে পারছো? তা আমরা বলতে পারবো এক্স অক্ষের দূরত্ব ওয়াই অক্ষের দূরত্ব বিবেচনা করে কোনো বিন্দুর অবস্থানের বহিঃপ্রকাশকে আমরা বলবো স্থানাঙ্ক। কি বুঝতে পারছি আমি? আবারও বলি, এক্স অক্ষের দূরত্ব ওয়াই অক্ষের দূরত্ব বিবেচনা করে কোনো বিন্দুর অবস্থানের বহিঃপ্রকাশকে বা আত্মপ্রকাশটাকে আমরা বলবো কি? স্থানাঙ্ক। ক্লিয়ার? আচ্ছা, ইংলিশে বলবো কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট ছিল। এখন আমি বলবো অ্যানাদার পয়েন্ট গুলো প্রকাশ করি। দিস পয়েন্ট ইজ দ্য 3 - 2, তাহলে আমরা পজিটিভ 3 যাব, 1 2 3 1 2, এই জায়গা দৌড়াবো। খেয়াল করো, এই পয়েন্টটা হবে PQ কত? 3 - 2। দেখো, এক্স অক্ষের পজিটিভ দূরত্ব আছে, ডানে গেলাম,
ওয়াই অক্ষ ধরে নেগেটিভ, সেটা আমি 2 ফিট কত নিচে নামলাম, বিন্দুটা ফিক্সড হয়ে গেল। আবার একটা বিন্দু দেখো -3 -2, ঠিক আছে, -3 -2, তাহলে এক্স অক্ষতে -3 1 2 3 -3, এখান থেকে -2 1 2, this point is the PQR -3 -2, ঠিক আছে। আরেকটু আসো, another point is the -3 +2, তাহলে বামে -3 যাব 1 2, এই বিন্দুটা হবে PQRS -3 +2, ঠিক আছে। এখন শুনো, এই দুইটা বিন্দু এখানে, এই দূরত্ব আমাদের 2 একক আর এই দূরত্বটা হচ্ছে আমাদের 2 একক। তাহলে আমরা বলবো কি, যে দুইটা বিন্দু যখন যোগ করব তখন কি হবে, সরল রেখা, তখন হবে সরল রেখা। দুইটা বিন্দু যোগ করলে আমাদের কি হবে, একটা সরল রেখা। এরকম 4টা বিন্দু যোগ করলে কি হবে, সেটা চতুর্ভুজ হয়ে গেল, চতুর্ভুজ। 3টা বিন্দু যোগ করলে কি হবে, সেটা একটা ত্রিভুজ, বুঝতে পারছো। এইভাবে বিন্দুগুলো আমরা বিভিন্ন জায়গায় নির্বাচন করতে পারবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এক্স অক্ষের দূরত্ব ডানে 3 বামে -3, অরিজিনালি যখন ডিসটেন্স ধরবে তখন 3 3 6 ফিট বলতে হবে। কিন্তু স্থানাঙ্কের চরিত্রের উপর ডিপেন্ড করে এক্স অক্ষের পজিটিভ, ওয়াই অক্ষের নেগেটিভ ডিসটেন্স দিতে বলছে বন্ধুরা। এই কারণে বামে হলে -3 বলবো, ডানে হলে +3 বলবো। ক্লিয়ার? আচ্ছা, এটা অক্ষরেখার বৈশিষ্ট্যের জন্য লেখানো হয়, কিন্তু যখন পিওর দূরত্ব বিবেচনা করব তখন আমাকে 3 3 কত বলতে হবে, 6 বলতে হবে। ওকে, আচ্ছা এখন শোনো, আমরা যদি এক্স অক্ষের উপর এই বিন্দুটাকে নির্বাচন করি, এটাকে এম দ্বারা যদি প্রকাশ করি, আমি কিন্তু রাব লেখা লিখতেছি, বুঝছো, হ্যাঁ, তাও একটু মনোযোগী হওয়ার চেষ্টা করিও। এইটাকে এম যদি দিব, তাহলে দেখো এখান থেকে আমি 3 একক গেলাম, ওয়াই দূরত্ব উপরেও না নিচেও না, দিস পয়েন্ট ইজ দ্য 3 0, এটাকে বলবে 3 0, ঠিক আছে। আবার যদি আমি বামে যাই, এই পয়েন্টটাকে আমরা এম ড্যাশ নাম যদি দিই, তাহলে আমি -3 0 বলবো, এটাকে বলবো -3, লেখাগুলো তো ছোট হয়ে যাচ্ছে, যাই হোক, ইট ইজ কল -3 0, বামেরটা। সিমিলারলি যে ওয়াই অক্ষের উপরে আমরা পজিটিভ উঠবো, এটাকে যদি এন বিন্দু দ্বারা প্রকাশ করি, তাহলে এক্স অক্ষের ডানেও গেলাম না, বামে গেলাম না, ওয়াই অক্ষের 2 একক উঠলাম, তাহলে দিস পয়েন্ট ইজ দ্য 0 2 বলতে হবে, এটা বুঝছো। আবার আমি তো অবশ্যই ফ্রেশ করে লিখবো, রাব লেখার জন্য একটু খালি আমার কথার সঙ্গে মিলানোর চেষ্টা করিও। দিস পয়েন্ট ইজ দ্য কত, N02। আবার যখন নিচে নামবো, এটা এন ড্যাশ বললাম, দিস দ্য 0 -2, 0 -2, বুঝলা। এখন শোনো যে আমরা মূল বিন্দুর কথা বলি, যে মূল বিন্দুর ক্ষেত্রে এক্স অক্ষের দূরত্ব আমি ডানেও যাচ্ছি না, বামও যাচ্ছি না, ওয়াই অক্ষের দূরত্ব আমরা উপরে উঠতেছি না, নিচেও নামতেছি না, এই জন্য মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা 0 0 বলবো। ক্লিয়ার? এখানে আপনারা আরো রাফ কথা বলার চেষ্টা করি, যে এক্স অক্ষের দূরত্বকে বলা হবে বিন্দুর ভুজ, আর ওয়াই অক্ষের দূরত্বকে বলা হবে বিন্দুর কোটি। এটা হচ্ছে এক্স অক্ষের দূরত্বকে বলবো বিন্দুর ভুজ, ওয়াই অক্ষের দূরত্বকে বলবো আমরা বিন্দুর কোটি। এটা বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা বিন্দু নির্বাচন করতে পারবো। তাহলে কোন কোয়াড্রেন্টে পড়বে সেটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমরা বলতে পারবো, এটুকু। আরেকটু সবাই অনেকেই মনে করে যে এই ঘরের বিন্দুগুলো প্লাস প্লাস, এই ঘরের বিন্দুগুলো মাইনাস প্লাস, এই ঘরের বিন্দুগুলো মাইনাস মাইনাস মাইনাস, এই ঘরের বিন্দুগুলো হবে প্লাস মাইনাস, বুঝছো। তো এইভাবে মুখস্থ রাখার কোনো যুক্তি নেই, বুঝছো। তোমাদের বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, কোন কোয়াড্রেন্টে পড়বে আমরা দূরত্ব বিবেচনা করে বিন্দুটা অবস্থানটা প্রকাশ করতে পারবো। তাহলে এখন আর বিন্দুকে আমরা বিন্দু বলবো না, বিন্দুর স্থানাঙ্ক সহ আমাদের উল্লেখ করতে হবে। সারাংশ এটুকুই, কোন এক্স অক্ষের দূরত্ব ও ওয়াই অক্ষের দূরত্ব বিবেচনা করে একটা বিন্দুর অবস্থানের বহিঃপ্রকাশকে আমরা কি বলবো, বিন্দুর স্থানাঙ্ক। ক্লিয়ার? আচ্ছা, এখন শুনো, এই বিন্দু আমি যে 3 2 লিখলাম, হ্যাঁ, বিন্দুর ভুজ আর কোটি বা দূরত্ব গুলা দিয়ে বিন্দুটা প্রকাশ করলাম, এইভাবে প্রকাশ করাটাকে বলা হবে কার্টেসীয় স্থানাঙ্ক। এটাকে বলা হবে কার্টেসীয় স্থানাঙ্ক। তাহলে আমার কথা মতো বোঝা যাচ্ছে যে বিন্দুর ব্যাপারে আরো কিছু কথা আছে, বুঝতে পারছো। এই বিন্দুর ব্যাপারে মোটামুটি 3টা কথা আছে। 1 নম্বর হচ্ছে কি, এইভাবে নির্বাচন করাটাকে বলা হবে কার্টেসীয় বিন্দুর স্থানাঙ্ক। 2 নম্বর কথা হচ্ছে, এটাকে আমরা আরেকভাবে প্রকাশ করব, তাকে বলে পোলার স্থানাঙ্ক, তাকে বলবো পোলার স্থানাঙ্ক।
আরেকটা নির্বাচন আছে কি, যে এই বিন্দুকে আমরা জটিল জটিল বিন্দু জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, ওটাকেও বিন্দুর মাধ্যমে কিন্তু আমরা প্রকাশ করছি, বুঝছো? তো যাই হোক, যখন আমরা জটিল যাবো তখন সেটা বলতে পারবো, কিন্তু আমি তোমাদেরকে শেখাবো যে কার্টেসীয় বিন্দুর স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্ক এন্ড পোলার স্থানাঙ্ক। যেমন আমি আস্তে আস্তে ঢুকতেছি, সেটা কথা হলো কি, যে মনে করো যে সে ভাত খায়, সে ভাত খায়, কথা বুঝছো? তখন বলতে হবে যে হি ইটস রাইস, হি ইজ রাইস। এটা আমার প্রশ্ন। হ্যাঁ, এখন যদি বলি সে কি ভাত খায় না, ইত্যাদি অনেক কিছু প্রশ্ন আসে। তা আমি আজকে তোমাদের শেখাবো যে বাংলা আছে সে ভাত খায়। আমার টপিক কিন্তু এটাই, যে বাংলা আছে সে ভাত খায়, তুমি ইংলিশে প্রকাশ করো, তখন বলবে হি ইটস রাইস, ইএটিএস, দ্যাট ইজ এখানে যদি পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি বাংলা থাকবে ইংলিশ করবো। অনুরূপভাবে আমি তোমাদের কার্টেসীয় স্থানাঙ্ক 3 মনে করো 4 দিব, এটা পোলার স্থানাঙ্কে কি হবে তা আমি প্রকাশ করবো। কার্টেসীয় থেকে পোলারে আসবো, আবার পোলার থেকে আমরা কি করবো, কার্টেসিয়ায় যাবো। এটাই হচ্ছে মূল বিষয় শিকার, বুঝছো? আচ্ছা, তাই না? এখন প্রশ্ন হচ্ছে এই চিত্রটা একটু আমাকে ফ্রেশ করে তোমাদের বুঝাইতে হবে এবং কিছু সংজ্ঞা একটু আলোচনা করতে হবে এবং লিখে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন শোনো, আমি চলি যে তোমাদেরকে কি বুঝাবো। দেখো, আমি কিন্তু রাত কথা বুঝাইলাম, এখন ব্যাপারটা একটু ফ্রেশ করে বুঝাতে চাচ্ছিলাম। চলো সেই চিত্রটাই বুঝাবো, কিন্তু এত কিছু লিখবো না। হ্যাঁ, অল্প লেখাতেই কথাগুলো বই প্রকাশ করবো, যেহেতু আগে কিছু বললাম, এখন তোমরা মোটামুটি ক্লিয়ার বুঝতে পারবে। চলো, this is the x অক্ষরেখা and it is the y অক্ষরেখা। আমরা x ও 0 0 x ড্যাশ লিখবো আর y ও y ড্যাশ লিখবো। হ্যাঁ, তা আমরা বেশি কিছু লিখবো না, মনে করো 1 2 3 গেলাম, 1 2 নিলাম, তাহলে বলবো দেখো স্মল এক্স দৈর্ঘ্য ইকুয়াল টু 3, এটা এম বিন্দু লিখলাম, আর স্মল ওয়াই ইকুয়াল টু কত আমাদের 2, এন্ড দিস পয়েন্ট ইজ দ্য পি কত 3 2, এন্ড ইট ইজ দ্য জাতীয় পয়েন্ট ইজ দ্য পি এক্স ওয়াই। আমি দুইটাই প্রকাশ করলাম, ঠিক আছে? তো এখন আমি বলবো যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ তোমাদেরকে বলে দিয়েছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কি, যে এখানে আমরা যে বিন্দুর স্থানাঙ্কের কথা বলতে যাব, সেটা ন্যাচারালি আরেকটু বলি, যে যদি আমরা এই এক্স অক্ষ এই বিন্দুটা নির্বাচন করি, তাহলে তোমরা 3 আর 0 লিখবে, 3 আর 0। আর যদি আদর্শ পর্যায়ে লেখো তখন তোমাকে x0 লিখতে হবে, বুঝতে পারছো? তাই জানি, খেয়াল করো, এক্স অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্কের বুঝ থাকবে, কিন্তু কোটি থাকবে না, কোটির মানে সবসময় কি হবে, 0 হবে। তখন সেই ক্ষেত্রে বলতে হবে যে হোয়ার y ডিস্টেন্স ইকুয়াল টু কত 0, বুঝছো? তো আমাকে একটু হালকা লিখতে হয়, বুঝছো, যে স্থানাঙ্ক বা কার্টেসীয় স্থানাঙ্ক কাকে বলে। হ্যাঁ, স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট, স্থানাঙ্ক স্থানাঙ্ক, ঠিক আছে? এখানে বলি আমি এখন যে, এখানে বলবো যে দেখো এক্স ও ওয়াই অক্ষের দূরত্ব বিবেচনা করে কোন বিন্দুর অবস্থানের বহিঃপ্রকাশকে, প্রকাশকে স্থানাঙ্ক বলে, বিন্দুর স্থানাঙ্ক বলে। বিন্দুর স্থানাঙ্ক বলে।
বলে বা কার্টেসীয় স্থানাঙ্ক বলে, কার্টেসীয় স্থানাঙ্ক বলে। বলে ঠিক আছে, যেমন যেমন আমরা বলি কি সরি যেমন pxy বা অবলিক p কত 3 2 এ হলো লেখার পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা আরেকবার বলি স্থানাঙ্কের সংজ্ঞা, যে এক্স ও ওয়াই অক্ষের দূরত্ব বিবেচনা করে কোন বিন্দুর অবস্থানের বহিঃপ্রকাশকে বিন্দুর স্থানাঙ্ক বলে। যেমন বা কার্টেসীয়, কার্টেসীয় আমি উচ্চারণ করতেছি কিন্তু কার্টেসীয় স্থানাঙ্ক বলে। ঠিক আছে, আচ্ছা এখন শুনো, এখন এই কার্টেসীয় বিন্দুর স্থানাঙ্ক ব্যাপারে আমি বললাম, তো এখানে খুচরা কথা একটু আছে, সম্ভবত এটা আমি মুছায় দেওয়ার চেষ্টা করবো, তোমরা পরবর্তীতে আসো। একটা করবো কোথায়, শোনো এখন প্রশ্ন হচ্ছে কি, যে আমি তোমাদের বলবো এই জিনিসটা, যে স্থানাঙ্ক বললাম ঠিক আছে, যে এখানে আরো বিন্দুর কথা বলবো, যে এক্স অক্ষের উপর কোনো বিন্দু নির্বাচন করলে সেটাকে M30 বলছি, ডানে হলে 3 বলবো আর বামে হলে -3 বলবো। 1 2 3, দিস পয়েন্ট ইজ দ্য M-30। ঠিক আছে, আর যে আদর্শ পর্যায়ে বলি তাহলে বলতে হবে M, ওটা M বলবো M ড্যাশ, that is M and M dash. This point is the -30, আর জাতীয় পর্যায়ে কিন্তু তোমরা x0 বলবে। শোনো আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যখন বিন্দুর স্থানাঙ্ক লিখতে যাব তখন x0 বললাম এটাকে, তো ডানে যখন লিখবো তখন আমরা 30 লিখতেছি, বামে লিখলে -30 লিখতেছি। কিন্তু যদি আদর্শ বিন্দু x অক্ষের উপর লিখতে যাই তখন তোমরা ডানে যদি লেখো, ডানে লিখলেও তোমাকে x0 বলতে হবে, আর বামে লিখলেও কিন্তু x0 লিখতে হবে। বুঝতে পারছো? তো এটা চিত্র সহকারে বললাম। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু নির্বাচন করি না কেন, সব বিন্দুতেই আমাদের ওয়াই দূরত্বটা শূন্য, ওয়াই দূরত্বটা শূন্য। এই চিত্রে দেখছি যে ওয়াই ইকুয়াল টু কত, শূন্য। মনে রাখার চেষ্টা করিও, এক্স অক্ষের উপর জাতীয় বিন্দু যে পাশে লিখি অলওয়েজ দ্যাট ইজ x0, বুঝছো? কিন্তু মনে রাখবে ডানে যখন জাতীয় বিন্দু আমরা x0 লিখবো তখন মনে করবে যে এক্স এর ব্যক্তিগত ভ্যালু হচ্ছে পজিটিভ, আর বামে যখন x0 লিখবো তখন বলবো যে এক্স এর ব্যক্তিগত ভ্যালু এখানে নেগেটিভ। ওকে, সিমিলারলি যদি ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু লিখি যে n, এটাকে আদর্শ পর্যায়ে 0 y বলতে হবে। যদি নিচে লেখো n ড্যাশ তখনও তোমাকে 0 y এ লিখতে হবে। তাহলে দেখা যাচ্ছে ওয়াই অক্ষের উপর সবসময় x দূরত্বটা শূন্য। তাহলে মনে রাখার চেষ্টা করিও যে বলবে x অক্ষের উপর যে কোনো বিন্দু বা চলমান বিন্দু, যে কোনো বিন্দু কত n অলওয়েজ x0। ঠিক আছে, অতএব বলবে যে x অক্ষের উপর বিন্দুর কোটি y ইকুয়াল টু কত, শূন্য। আর y অক্ষের এটা লেখা হলো বিন্দুর কোটি, বিন্দুর কোটি y ইকুয়াল টু শূন্য। আর এর y অক্ষের উপর যখন লিখবো, দেখো y অক্ষের উপর যে কোনো বিন্দু
এটা এন নাম দিছি আমি 0y। হ্যাঁ, বলতে অতএব ওয়াই অক্ষের উপর বিন্দুর ভুজ x ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, এগুলো কিন্তু ভিতরে ঢুকলে বেশ কাজে লাগবে, একটু মনে রাখার চেষ্টা করিও। আচ্ছা গেল, এখন শুনো আরেকটা বলি। যে কোনো কালিটা স্লিপ করতেছে, দেখো যে কোনো আদর্শ বা চলমান বিন্দু পি এক্স ওয়াই, যা আমি মুখে মুখে বলছিলাম, এখন আমি তোমাদেরকে একটু লিখে লিখে দেখাতে চাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। তো যাই হোক, যে কোনো আদর্শ বা চলমান বিন্দু, এটাকে আমরা বলবো যে এটা বলবো পি এক্স ওয়াই। কি বললাম? পি এক্স ওয়াই। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বলবেন এক্স কে বলে বিন্দুর ভুজ, হ্যাঁ, আর ওয়াই কে, এটা কে লিখছি কিন্তু, ওয়াই কে বলে বিন্দুর কোটি। ঠিক আছে, এক্স ওয়াই মান চেঞ্জ হতে থাকবে, বিভিন্ন কোয়াড্রেন্টে দৌড়াইতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে কার্টেসীয় বিন্দু বিভিন্ন লেখালেখির তোমাদের পদ্ধতি মাত্র। ওকে, আচ্ছা এখন দেখো, আমি বলছি কি যে বিন্দুর দুইটা বিন্দুর অবস্থানের প্রকাশকে স্থানাঙ্ক বলবো। স্থানাঙ্কর ব্যাপারে কোথায় কি বিন্দুর অবস্থান হয় না হয়, হ্যাঁ, ইত্যাদি ব্যাপারে তোমাদের কিন্তু আমি পরিচিতি দিলাম। ঠিক আছে, হ্যাঁ, এক্স অক্ষের উপর কেমন হবে, ওয়াই অক্ষের উপর বিন্দু কেমন হবে, হ্যাঁ, জাতীয় বিন্দু বা আদর্শ বিন্দু কাকে বলে, হ্যাঁ, এক্স অক্ষের উপর চলমান বিন্দু কাকে বলে, ওয়াই অক্ষের উপর চলমান বিন্দু কাকে বলে, হ্যাঁ, কোন অক্ষের উপর বিন্দুর ভুজ শূন্য, কোন অক্ষের উপর বিন্দুর কোটি শূন্য, ইত্যাদি ব্যাপারে তোমাদের আজকে আমি ব্যাখ্যাটা দিলাম। এটা বুঝছো? হ্যাঁ, আমি কিন্তু এখনো পোলার কার্টেসিয়ানে ঢুকলাম না। এখন এরকম মনে করো দুইটা বিন্দু, যেটা প্রথমে বলছিলাম, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এ বি। তখন এ বি দূরত্ব বের করলে তোমরা মনে করো এটা দৈর্ঘ্য 3 ফিট। এই ফিটটা তোমরা কি করে বাই করবে? এবি ডিস্টেন্সটা কি জিনিস, এটা আমরা কেমন পাবো, এটা তোমাদের প্রমাণ দিতে হবে। প্রমাণ দিয়ে আমরা আমাদের কার্টেসীয় পদ্ধতিতে এই দূরত্বটা নির্ণয় করার চেষ্টা করবো। সেটা এজ ইউজুয়াল তোমরা আমাদের ক্লাস 10 এখন জানো যে এবি ইকুয়াল টু বিন্দুগুলো যদি ধরি আমরা, তখন সূত্র এই যে x1 x1 y1, এটা বিন্দু মনে করো x2 আর y2 নাম দেওয়া হয়েছে। এটা রাফ কথা বলতেছি। তখন ab ইকুয়াল টু x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তারপর হোল স্কয়ার। এইভাবে ab দূরত্ব নির্ণয় করব। করতে গেলে বিন্দুর মাধ্যমে মনে করো তার দৈর্ঘ্য 3 ফিট চলে এলো। এটা আমরা অ্যান্সার লিখবো। এটা বুঝতে পারছো? তা ওইগুলো জিনিস আমরা এমনি মিটার স্কেলে ফিট ইত্যাদি হিসাব করছিলাম, বুঝছো? কিন্তু এখন আমাদেরকে বিন্দুর মাধ্যমে বের করতে হবে এই সূত্র বরাবর। এই সূত্র দিয়ে আমরা দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারবো। ওই জগতে একটু পরে বা আগামী লেকচার আমি ঢুকতেছি। তোমরা আশা রাখি এই পর্যন্তই আজকে আমি বলতে যাচ্ছিলাম, তোমরা আস্তে আস্তে পেয়ে যাবে। এরপরে বেশ মজার ব্যাপার, কার্টেসীয় বিন্দু দূরত্ব নির্ণয় করার সময় এই সূত্রটা প্রমাণ দিব। প্রমাণ দিয়ে তারপরে ওইটার ব্যাপারে উদাহরণ দিব। উদাহরণ দিয়ে দেখবো যে আসলে 3 ফিট হচ্ছে কিনা। এটা বুঝছো? এটা স্পষ্ট প্রমাণ তোমাদের দেখাবো। এত সত্য যেগুলো আবিষ্কার করছেন, যার ভুল ধরার, যিনি আবিষ্কার করছেন ওনাদের ভুল ধরার কোনো উপায় নেই, বুঝছো? আমরা ব্যাপারটা তোমাকে সেটা প্রমাণ দেখাবো এবং উদাহরণ দিয়ে সেটা মিলাই দিব। তারপরে আমরা এই কার্টেসীয় বিন্দু থেকে পোলার বিন্দুতে দৌড়াবো। এই কার্টেসীয় থেকে পোলার থেকে কার্টেসীয় আমরা কিভাবে যাবো না যাবো সেটাও আস্তে আস্তে তোমরা ব্যাখ্যা পাবে। এবং যেগুলো খুব ভালো মতো বোঝার চেষ্টা করিও, আমি বেশ সবকিছু খুঁটে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। আশা রাখি তোমরা ব্যাপারগুলো একটু বেশ গুরুত্ব দিবে, আমাকে একটু রিল্যাক্সে বা আমাকে একটু বেশি বোঝানোর আগ্রহটা তোমরা রাখার চেষ্টা করিও। বলছো আমি একটা নিবেদিত প্রাণ, তোমাদের বোঝাটাই আমার মূল উদ্দেশ্য। ঠিক আছে, আজকে আল্লাহ হাফেজ, এই পর্যন্ত। আচ্ছা।